সময় থাকতে কেউ বোঝে না। বিয়ের পরের দিন আমার মা আমার স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে বলছিল, মানুষের মুখে শুনেছিলাম আমার বিয়ায় নাকি অনেক বড় মনের মানুষ। এখন তো দেখছি বড় মন না ছাই। আমার এক বলদ ছেলে পাইয়া মাইয়াটা ফিরি ফিরি পার করে দিল। আমার স্ত্রীও কথাগুলো শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে হয়তো বুঝতে পারছে না বিয়ের পরদিনই তাকে এসব কথা শুনতে হবে। আমি মায়ের কথাগুলো শুনে একটুও অবাক হইনি, কারণ আমি জানতাম এ কথাগুলো মা একদিন না একদিন বলবেই। তবে বিয়ের পরের দিনই যে বলবে এটা বুঝতে পারি নাই। আমার স্ত্রীর চোখে চোখ পড়তেই আমি চোখ সরিয়ে নিলাম, কারণ তার চোখের দিকে আজ আমি তাকিয়ে থাকতে পারবো না। দেখলাম তার চোখ দুটি জলে ছলছল করছে। সে চোখের ভাষায় বোঝাতে চায় যে আমি কোথায় আসলাম আবির। ভালোবেসে বিয়ে করেছি আমি রূপাকে। রূপা আমার ফ্যামিলির মানুষ সম্পর্কে তার মোটামুটি ভালো ধারণা আছে। রূপার বাবা আমাকে অনেক কিছুই দিতে চেয়েছিল, কিন্তু আমি নিতে অস্বীকার করেছি, কারণ আমাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল। শুধু শুধু কেন অন্যের টাকা পয়সা নিতে যাব? তাছাড়া আমি যেহেতু যৌতুকের ঘোর বিরোধী। আমার মা চেয়েছিল আমার ছোট ফুপুর একমাত্র মেয়ে সাথীর সাথে বিয়ে দিয়ে সব সম্পত্তি দখল করতে। যেহেতু আমার ছোট ফুপার কোনো ছেলে সন্তান ছিল না, তাই সব সম্পত্তির মালিক মেয়ে সাথেই হতো। তাই মা কোনো কমেই চাচ্ছিল না সাথীকে ছাড়া আমি অন্য কোথাও বিয়ে করি। সাথীকে বিয়ে করার জন্য মা আমাকে অনেক পীড়াপিড়ি করেও যখন রাজি করতে পারেনি, মা তখন দমে গেলেন। মা তখন বড্ড অভিমান করে বললেন, আমি বুঝতে পারছি তোর অন্য কোথাও কোনো মেয়ে পছন্দ আছে, না হলে সাথীকে বিয়ে করতে এতদিন রাজি হয়ে যাইতি। তাহলে তোর যে মেয়েকে পছন্দ তাকেই বিয়ে কর। আমি তখন অবাক হয়ে যাই, মা এত তাড়াতাড়ি মেনে নিবে আমি ভাবতেও পারিনি। পরে বুঝতে পারি নানা মাকে অনুরোধ করে বলেছিলেন মৃত্যুর আগে যেন আমার বড় নাতির বিয়েটা দেখে যেতে পারে। বিকালের দিকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মায়ের আরেক দফা বকবকানি শুরু হলো। অবশ্য পরে নানা এসে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলেন। ভালোবেসে বিয়ে করে আমি পড়েছি মহা বিপদে। দিন দিন মায়ের অত্যাচার যেন বেড়ে যাচ্ছিল আমার আর রূপার প্রতি। আমাদের প্রতি মায়ের খারাপ ব্যবহার দেখে ছোট ভাই বোনগুলো যেন আমাকে আর সম্মান করতো না। আমার কথার কোনো মূল্য ছিল না ওদের কাছে। রূপাকে দেখতাম সারাদিন চুপচাপ থেকে রাতে আমার বুক ভেজাতো ওর চোখের জলে। এভাবে রূপার কষ্ট যেন আমার আর সহ্য হচ্ছিল না। একদিন সিদ্ধান্ত নিলাম, না, আর এভাবে না, এইভাবে বাসায় থাকা সম্ভব না। রূপাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে রেখে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে পড়ে গেলাম আরেক বিপদে। 2 মাস হয়ে গেল কোনোভাবেই একটি চাকরি জোগাড় করতে পারছি না। বাসা থেকে 10,000 টাকা নিয়ে আসছিলাম, ধীরে ধীরে টাকা শেষ হচ্ছে, তবুও একটি চাকরি কপালে জুটছে না। একদিন রাতে আমার স্ত্রীকে ফোন করে বললাম, দেখো, অনেক তো চেষ্টা করলাম, একটা চাকরির জোগাড় করতে পারলাম না, আমি বাসায় চলে আসি। এদিকে যা টাকা নিয়ে আসছিলাম সব শেষ। আমার স্ত্রী রূপা তখন বলল, এত টেনশন করো না তো, একটা ব্যবস্থা হবে। আমি বিকাশে 5,000 টাকা দিয়েছি, এটা দিয়ে চলো আপাতত। আরও কিছু কথা বলে তখন ফোন রেখে দেয়। চিন্তা করতে থাকি কি করা যায়, এভাবে কি হেরে যাব? হঠাৎ তখন মনে হলো আমি গার্মেন্টসে চাকরি নেব। আমি যে গ্রামের ছোট ভাইয়ের মেসে উঠেছি, ও একটা গার্মেন্টসে চাকরি করে। বললাম, ছোট ভাই, অনেক তো চাকরির পিছে ঘুরলাম, কিছুই হলো না, ভাবছি গার্মেন্টসে ঢুকবো, তুমি একটা ব্যবস্থা করো। ও বলল, ভাইয়া, আমি তো বড় কোনো পোস্টে জব করি না, আমি জব করি ওয়ার্কার পোস্টে, কোয়ালিটি সেকশনে। আপনি করতে চাইলে এ জবটা বসকে বলে দিয়ে দিতে পারবো। আমি বললাম, যে পোস্টেই হোক আমি করব, তুমি ব্যবস্থা করো। পরের দিন মাসের 8 তারিখ একটি কোম্পানির গেটে দাঁড়িয়ে আছি। শুধু আমি একা না, দেখলাম অনেক লোক। কিছু লোকের বেশভূষা দেখে বুঝলাম তারাও আমার মতো উচ্চ শিক্ষিত। প্রয়োজনের তাগিদে আজ কোম্পানির গেটে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আমার নাম ধরে ডাকা হলো। আমি হাত তুললাম। বলল, আপনি কি সুমনের লোক? আমি হ্যাঁ বলাতেই বলল, আমার সাথে আসুন। দেখলাম ওনার সাথে আরও 8-10 জন পিছু পিছু যাচ্ছে। তখন আমার মনের ভেতর কেমন যেন একটা ভয়ের উপস্থিতি টের পেলাম। হয়তো এই চাকরিটাও হবে না, এই আশঙ্কায় আমার ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জবটা আমার হয়ে গেল। কাজটা ছিল কাপড় চেক করা, মানে কাপড়ের রিজেকশন আছে কি না দেখা।
যদিও কাজটা খুব কষ্টকর ছিল না, কিন্তু প্রথম অবস্থায় আমার অনেক খারাপ লাগতো। রাতে ঘুম হতো না পায়ের ব্যথায়, কারণ সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা অনেক ব্যথা করতো। রাতে বিছানায় শুয়ে কান্না করতাম, আমি কি পরিবার থেকে এসে কি কাজ করছি। আমাদের বাড়িতে দুজন কাজের লোক ছিল, তাই আমরা কোনো ভাই বোন কোনো কাজ করতাম না। মাঝে মাঝে মনে হতো সব ফেলে বাড়ি চলে যায়। পরক্ষণে ভাবতাম, না, যে বাবা মা একটা বার ফোন দিয়ে খোঁজ নিল না, সে বাড়িতে আর এই অবস্থায় যাব না। আমার স্ত্রীকে ফোন করে বললে সে বলল, বাড়িতে চলে আসো, এত কষ্ট করে থাকার দরকার নেই। ও বলতো, আমি ওই বাসার সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারবো। সে কান্না করে বলল, প্লিজ তুমি চলে আসো, তোমার কষ্টের কথা শুনে আমার আর ভালো লাগে না। হঠাৎ একদিন রাতে ডিউটি থেকে ফিরে মোবাইল চেক করে দেখি ছোট ভাই রতনের 10টা মিস কল। মোবাইল হাতে নিয়ে ভাবছি, মা মনে হয় তার ভুল বুঝতে পেরেছে, আমাকে বাড়ি ফিরে যেতে বলবে। মনটা খুশিতে নেচে উঠল। যাক, অবশেষে মা যে তার ভুল বুঝতে পেরেছে, এতেই আমি অনেক খুশি। হাজার হোক, আমি হলাম পরিবারের বড় ছেলে, আমি দূরে আছি, বাবা মা কখনো থাকতে পারবে না আমাকে ছাড়া। কিন্তু না, সে খুশি আমার বেশিক্ষণ স্থায়ী হলো না। মা ফোনটা রিসিভ করে বলল, মানুষের মুখে শুনলাম তোর নাকি চাকরি হয়েছে। এ কথাটাও মানুষের মুখে শুনতে হলো। আমি কোনোদিনও ভাবি নাই আমার ছেলেটা বউয়ের গোলাম হয়ে যাবে। যাই হোক, চাকরি হওয়ার কথা বলিস নাই, কিন্তু আমি কিছু মনে করি নাই। তা চাকরি করে কি শুধু শ্বশুরবাড়ির লোকেরই পেট ভরাবি, নাকি আমাদেরও কিছু দিবি? মায়ের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, কিছু বলতে পারলাম না। তখন ওই মা ফোন কেটে দেয়। কারণ আমার চোখের পানি নাকের পানি দিয়ে একাকার অবস্থা। অনেকেই বলবেন, পুরুষ মানুষ, ও কি কান্না করে? হ্যাঁ, করে, যদি কষ্টটা পায় আপন মানুষদের থেকে। এভাবেই কেটে যায় 1 বছর। 2 মাস পর পর শ্বশুরবাড়ি যাই স্ত্রীকে দেখতে। শ্বশুরবাড়ি যাওয়ার পথে বাড়ি দেখা যায়। আমাদের বাড়িটা যখন দেখি, বুকের ভেতর স্যাঁত করে ওঠে। কত স্মৃতি এই বাড়ি ঘিরে, চোখটা টলমল করে জলে। একদিন স্ত্রীর সাথে আলাপ করলাম, এভাবে আর কতদিন চলবে? যা বেতন পাই তার সব নিজের জন্যই খরচ হয়ে যায়। এ অবস্থায় তোমাকেও কাছে নিয়ে আসতে পারছি না। আমার স্ত্রী সান্ত্বনা দিল, ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। রূপার সাথে কথা বলে দুপুরে খাবার খেতে বসবো। এমন সময় ফোনে একটা মেসেজ এলো। আমি তেমন গুরুত্ব না দিয়ে খেতে বসলাম, কারণ দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ টাইম। এ সময়ের মধ্যে খেয়ে আবার অফিসে যেতে হবে। খেয়ে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি, গত মাসে যে বিডিউস বাসের একটা কোম্পানিতে অফিসার পোস্টে আবেদন করেছিলাম, তারা আমাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। সেখানে জবটা আমার হয়ে যায়। বস আমার কাজে খুশি হয়ে পরের বছরই প্রমোশন দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে। এরপর আমাকে আর পিছনে তাকাতে হয়নি। আস্তে আস্তে প্রমোশন পেয়ে আমি আজ এই কোম্পানির নির্বাহী পরিচালক। সুখ যে আমাকে হাতছানি দিয়ে ডেকেছে এতদিন। এর মাঝে আমার যমজ 2 মেয়ে সন্তান হয়। ওদের বয়স এখন 5 বছর। এর মাঝে আমার ছোট ভাইও বিয়ে করে আলাদা থাকে। ছোট ভাই মাকে বলেছে, আমি বড় ভাইয়ের মতো এত সহজ সরল না। তুমি আমাকে যা বোঝাবে আমি তা বুঝবো না। আমি জানি বড় ভাবির কোনো দোষ ছিল না, তুমি তারপরও তাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছ। এর মধ্যে আমার ছোট বোনকেও তার শ্বশুরবাড়ি থেকে যৌতুকের জন্য ডিভোর্স দিয়েছে। এসব কথা আমার চাচাতো ভাই বেলাল বলেছে। আমাকে অত্যাচার করে বাড়ি ছাড়তে বাধ্য করেছে বলেই আমাকে নাকি ফোন করতে লজ্জা পায়। বাবা মার কষ্টের কথাগুলো শুনিয়ে আমি আর নীরব থাকতে পারলাম না। রূপাকে নিয়ে বাবা মাকে দেখতে গ্রামে চলে আসলাম। বাড়িতে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম মা বলছে, এ আমার পাপের ফল। অন্যের মেয়েকে সাথে আমি যেমন করেছি আমার মেয়ের সাথেও তাই ঘটেছে। ছোট বোনটা বারান্দায় মাথা নিচু করে কি যেন ভাবছে। হয়তো ভাবছে ভাই ভাবির সাথে কত রুড ব্যবহার করেছি আমি। এটাই বোধহয় পাপের প্রায়শ্চিত্ত আমার জন্য। পাশ ফিরে তাকিয়ে মা আমাদের দেখে হাউমাউ করে কেঁদে দেয়। আমাকে কোনোদিন ক্ষমা করিস না বাবা। রূপাকেও জড়িয়ে ধরে কেঁদে ওঠে, বৌমা, তোমরা আমাকে কোনোদিন ক্ষমা করো না, আমার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। আমি মাকে তেমন কিছু বললাম না, শুধু বললাম, মা, আমাদের কি এখানেই দাঁড় করিয়ে রাখবে, ঘরে নেবে না? মা আমার কথা শুনে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিল, বলল, চল বাবা, ঘরে চল। খেয়াল করলাম ছোট বোনটা লজ্জায়
কাছে আসছে না। কিন্তু দেখলাম ওর মুখে হাসি ফুটে উঠেছে। আমি ডাক দিলাম, "কি রে, কাছে আসবি না? ভাতিজি দুটোকেও কোলে নিবি না?" আমার কথা শুনে বারান্দা থেকে দৌড়ে এসে আমার ২ রাজকন্যাকে কোলে নিতে চাইল। কিন্তু কেউই ওর কাছে গেল না। হয়তো ১ম দেখেছে তাই। আমি আমার ছোট বোনটার জন্য এক জায়গায় আবার বিয়ে দিয়ে দিলাম। আমার বাবা-মা এখন ঢাকায় আমার কাছে আছে। এখন সবাই খুব ভালো-মন্দ বোঝে। এই ভালোটা যদি তখন বুঝতো, একদিন সবাই বোঝে কিন্তু সময় মতো না। তবুও ভালো থাকুক সকল বাবা-মা, সবাইকে একসাথে নিয়ে ভালো থাকুক। সমাপ্ত।